হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল MA জিও সিক্রেট। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 11-এর ভূগোল বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 নিয়ে। তাহলে দেখো, এখানে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে যেভাবে প্রশ্নের অ্যান্সার করা হয়েছে তাহলে তোমরা হুবহুব সেইভাবে তোমরা অ্যান্সারগুলো করবে। তাহলে প্রথম প্রশ্ন দেখো কি আছে, পৃথিবীর উৎপত্তি বিষয়ে ল্যাপ্লাসের মতবাদ ব্যাখ্যা করো। তাহলে ল্যাপ্লাসের মতবাদ, পৃথিবীর উৎপত্তি সম্পর্কে আরও মতবাদ আছে। তাহলে ল্যাপ্লাসের মতবাদ, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে গ্যাসীয় মতবাদ। তাহলে প্রথম পয়েন্ট করবে ভূমিকা। পৃথিবী হলো সুবিশাল সৌরজগতের সামান্য একটি গ্রহ। অতি প্রাচীন কাল থেকেই এই পৃথিবীর উৎপত্তির ইতিহাস জানার জন্য পৃথিবীর, তাহলে এখানে পৃথিবীর মিস্টেক হয়েছে, তাহলে এই পৃথিবীরটাকে কেটে তোমরা করবে আমাদের, ঠিক আছে? আমাদের কৌতূহলের শেষ নেই, তাহলে পৃথিবীরটা কেটে আমাদের কৌতূহলের শেষ নেই। আর তাই বিভিন্ন সময়ে এ বিষয়ে নানা তত্ত্ব, মতবাদ, ধারণা প্রকাশিত হয়েছে। বিভিন্ন তত্ত্বের মধ্যে ল্যাপ্লাসের নীহারিকা মতবাদ উল্লেখযোগ্য। তাহলে ল্যাপ্লাস মতবাদ দিয়েছেন, সেটার নাম হচ্ছে নীহারিকা তত্ত্ব। ল্যাপ্লাসের নীহারিকা মতবাদ পয়েন্ট করবে ফরাসি জ্যোতির্বিজ্ঞানী মার্কুইস ডি ল্যাপ্লাস 1796 সালে পৃথিবীসহ পুরো সৌর পরিবারের উৎপত্তি সম্পর্কে তার বিখ্যাত নীহারিকা মতবাদটি উপস্থাপন করেন। এবার ধারণা কি দিয়েছে দেখো। ল্যাপ্লাস মনে করেন প্রথম থেকেই আদি বস্তু কণা সমূহ একটি উত্তপ্ত গ্যাসীয় পিণ্ডের আকারে ঘূর্ণায়মান ছিল, যাকে কি বলা হয়? নীহারিকা বলা হয়। পরবর্তীকালে এই নীহারিকাটি ক্রমশ শীতল ও সংকুচিত হতে থাকে। এরপর ঘূর্ণন বেগ বেড়ে যায় এবং নীহারিকার মধ্যভাগে অভিকর্ষ বল ও কেন্দ্রমুখী বল পরস্পর সমান হয়, ঠিক আছে? তাহলে নীহারিকার মধ্যে কেন্দ্রমুখী এবং কেন্দ্রবিমুখী বল দুটোই কিন্তু সমান হয়ে যায়। তারপরে কী হচ্ছে দেখো, এরপর নীহারিকা যখন আরও সংকুচিত হয় তখন তার বাইরের বলয়াকার অংশ সংকোচনে অংশগ্রহণ না করে ওজন শূন্য অবস্থায় নিজের জায়গা স্থিরভাবে ভাসতে থাকে। এর ফলে নীহারিকা কেন্দ্রের অংশ থেকে দূরে ভেসে যেতে থাকে, ঠিক আছে? ভেসে যেতে থাকা সেই বলয়টি স্থানে স্থানে ভেঙে যায় এবং ভাঙা অংশগুলি কালক্রমে একত্রিত ও ঘনীভূত হয়ে একটি গ্রহের সৃষ্টি করে। এই গ্রহগুলির মধ্যে আমাদের পৃথিবী একটি। নীহারিকার কেন্দ্রীয় অংশে সূর্যরূপে অবস্থান করে, অর্থাৎ নীহারিকার কেন্দ্রে সূর্য এবং তার চারিদিকে সেই নীহারিকা থেকে সেই গ্যাসীয় কণাগুলো বিভিন্ন গ্রহে পরিণত হয়। এবার এই যে ল্যাপ্লাস যে মতবাদ দিয়েছে, এই মতবাদের কিন্তু সমালোচনা কয়েকটা তোমরা লিখে দেবে এখানে। তাহলে ল্যাপ্লাসের নীহারিকা যে ঘূর্ণন বেগের কথা বলা হয়েছে সেটা অবাস্তব, ঠিক আছে? কারণ সৌরজগতের সকল জ্যোতিষ্কের কৌণিক ভরবেগ যোগ করলেও প্রাথমিক নীহারিকার ঘূর্ণন বেগের সমান হয় না। 2 নম্বর সমালোচনা, জেসি ম্যাক্সওয়েলের মতে নীহারিকা থেকে বিচ্ছিন্ন পদার্থগুলির ভর এতই কম যে পদার্থগুলি অভিকর্ষ বলের মাধ্যমে কেন্দ্রীভূত হয়ে গ্রহ সৃষ্টি করা অসম্ভব। 3 নম্বর, ল্যাপ্লাসের মতে গ্রহের তুলনা সূর্যের কৌণিক ভরবেগ বেশি, কিন্তু বাস্তবে গ্রহগুলির মোট কৌণিক ভরবেগ 98% এবং সূর্যের 2% তুলনায় অনেক বেশি। তাহলে তোমরা এভাবে ছবি দেবে। প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়ে, দেখো প্রথম পর্যায়ে এরকম থাকছে, দ্বিতীয় পর্যায় নীহারিকা সৃষ্টি হয়েছে, তারপরে এভাবে ঘূর্ণন বেগ বেড়ে যাচ্ছে, তারপরে এবার এটা ফাইনাল, এটা হচ্ছে এভাবে গ্রহগুলো সৃষ্টি হচ্ছে। তাহলে ছবিটা তোমরা সুন্দর করে এঁকে দেবে। এবার দেখো 2 নম্বর প্রশ্ন কি আছে, ভূ অভ্যন্তর সম্পর্কে প্রাপ্ত তথ্যের উৎসগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। তাহলে পৃথিবীর নিচে যে অবস্থান আছে তাহলে সেই সম্পর্কে দেখো এই প্রশ্নটা আছে। তাহলে প্রথম পয়েন্ট করবে ভূমিকা। পৃথিবীর অভ্যন্তর ভাগটা দেখতে কেমন সে সম্পর্কে আমাদের জ্ঞান একেবারে সীমিত। পৃথিবীর ব্যাসার্ধ 6370 কিলোমিটার। তাই মানুষের পক্ষে পৃথিবীর কেন্দ্রে গিয়ে সরাসরি পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ করা অসম্ভব। তবে বর্তমানে বিভিন্ন উপাদানের মাধ্যমে ভূ অভ্যন্তর ভাগের রহস্য জানা গেছে এবং ভবিষ্যতে আরও নতুন তথ্য জানার চেষ্টা চলছে। তবে নেক্সট পয়েন্ট করবে ভূ অভ্যন্তর সম্পর্কে তথ্যের উৎস। প্রকৃতপক্ষে যেসব উৎসের মাধ্যমে ভূ অভ্যন্তরের সম্পর্কে তথ্য সংগৃহীত হয় সেগুলিকে 2টি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রত্যক্ষ, একটা হচ্ছে পরোক্ষ উৎস।
তাহলে প্রত্যক্ষ উৎস পয়েন্ট করবে, যেটা সরাসরি হয়ে থাকে, যেটা আমরা দেখে থাকি। সরাসরি পর্যবেক্ষণের মাধ্যমে আমরা যে সব তথ্য পাই সেগুলো প্রত্যক্ষ উৎসের অন্তর্ভুক্ত। যেমন 1 নম্বর এ পয়েন্ট করবে খনি। তাহলে ভূ অভ্যন্তর সম্পর্কে জানার একটি উৎস হলো খনি। পৃথিবীর গভীরতম খনির গভীরতা 3 থেকে 4 কিলোমিটার। তাই এত কম গভীরতায় পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে জানার জন্য খুবই নগণ্য, অর্থাৎ গভীরতা কম, আমরা বেশি নিচে যেতে পারি না, তাই এখান থেকে জানাটা অতটা যুক্তিযুক্ত না। এবার বি নম্বর, অগ্নুৎপাতের মাধ্যমে গলিত লাভা যখন বাইরে বেরিয়ে আসে তখন এগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে ম্যাগমাগুলি কোন গভীরতা থেকে এসেছে। সি নম্বর, সমুদ্রগর্ভে ড্রিলিং। সমুদ্রগর্ভে যে ড্রিলিং হচ্ছে, বর্তমানে বিজ্ঞানীরা সমুদ্রগর্ভে ড্রিলিং বা গর্ত করে ভূ অভ্যন্তর সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করছে। এর উপর দুটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। একটা হচ্ছে ডিপ ওশান ড্রিলিং প্রজেক্ট এবং ইন্টিগ্রেটেড ওশান ড্রিলিং প্রজেক্ট। এবার প্রত্যক্ষ হয়ে গেল। এবার পরোক্ষ উৎস দেখো, পৃথিবীর ঘনত্ব। পৃথিবীর গড় ঘনত্ব 5.5 গ্রাম পার ঘন সেন্টিমিটার। পৃথিবীর উপরই ভূত্বকের গড় ঘনত্ব 2.2 থেকে 2.9 গ্রাম পার ঘন সেন্টিমিটার। কেন্দ্রমণ্ডলের ঘনত্ব 9.1 থেকে 13.1, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দিকে ঘনত্ব ক্রমশ বৃদ্ধি পায়। এজন্য পৃথিবীর কেন্দ্রে বেশি ঘনত্বযুক্ত লোহা, নিকেল, কোবাল্ট প্রভৃতি আধিক্য দেখা যায়, অর্থাৎ বিভিন্ন ঘনত্বের পার্থক্য দেখা গেছে। ভূত্বকে একরকম, গুরুমণ্ডলে একরকম, কেন্দ্রমণ্ডলে একরকম। ঠিক আছে। এবার বি নম্বর দেখো, ভূ অভ্যন্তরের উষ্ণতা। ভূগর্ভের গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু উষ্ণতা বৃদ্ধি পায়। এভাবে উষ্ণতা বাড়তে বাড়তে কেন্দ্রমণ্ডলের উষ্ণতা কিন্তু 6000 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে যায়। উষ্ণতার পার্থক্যের জন্য ভূ অভ্যন্তরের বিচ্ছিন্ন স্তরে বিভিন্ন পদার্থের অবস্থান লক্ষ্য করা যায়। এবার সি নম্বর দেখো, ভূ অভ্যন্তরের চাপ। উষ্ণতা এবং ঘনত্বের মতোই ভূগর্ভের যত নিচে যাওয়া যায় ততই চাপ বৃদ্ধি পায়। বিজ্ঞানীরা মনে করেন উপরিস্থিত পদার্থসমূহের ক্রমবর্ধমান চাপ এবং পৃথিবীর কেন্দ্রের বেশিরভাগ পদার্থের উপস্থিতির জন্য এইভাবে ভূ অভ্যন্তরস্থ চাপ ক্রমশ বৃদ্ধি পায়। তাহলে এটা হলো 2 নম্বর প্রশ্ন। এবার 3 নম্বর দেখো, বিভিন্ন স্তর ও বিযুক্ত রেখা ভূ অভ্যন্তরের চিহ্নিত করো চিত্রের সাহায্যে। দেখো চিত্র এখানে অঙ্কন করতে বলেছে, তাহলে তোমরা এখানে আঁকবে। দেখো এভাবে যে ছবিটা আছে সেটাই তোমরা হুবহু আঁকবে। তাহলে প্রথমে দেখো উপরে আছে ভূত্বক, ঠিক আছে। তারপরে দেখো ভূত্বকের দুটো অংশ, একটা শিয়াল, একটা সীমা, ঠিক আছে। তাহলে শিয়াল সীমা তোমরা করবে। তারপরে গুরুমণ্ডল, এই গুরুমণ্ডলে দেখো দুটো ভাগ, বহির্গুরুমণ্ডল, অন্তঃগুরুমণ্ডল, একে ভাগ করেছে কে, দেখো 606 কিলোমিটার বিযুক্তি রেখা। আর এদিকে দেখো শিয়াল সীমাকে ভাগ করেছে কনরাড বিযুক্তি রেখা। আর গুরুমণ্ডল আর ভূত্বককে ভাগ করেছে মোহ বিযুক্তি রেখা। এই রেখাগুলো খুব ইম্পর্টেন্ট, এখান থেকে শর্ট প্রশ্ন অনেক থাকে, ঠিক আছে। তাহলে দেখো ডান দিকে উচ্চতা হিসেবে দেখানো হয়েছে। তাহলে এইভাবে তোমরা এই ছবিটা তোমরা করে নেবে। এবার কেন্দ্রমণ্ডল দেখো দুটো ভাগ, বহিঃকেন্দ্রমণ্ডল, অন্তঃকেন্দ্রমণ্ডল। তাহলে এবার দেখো গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলকে ভাগ করেছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। আর এই কেন্দ্র এবং অন্তঃকেন্দ্রকে ভাগ করেছে লেহম্যান বিযুক্তি রেখা। আর সব থেকে নিচে আছে কেন্দ্র, যেমন বৃত্তের কেন্দ্রে থাকে, তাহলে এই হচ্ছে কেন্দ্র। এবার লাস্ট প্রশ্ন হচ্ছে 4 নম্বর, শিয়াল সীমার মধ্যে পার্থক্য নিরূপণ করো। ঠিক আছে, করো। কেন্দ্রমণ্ডলের 5টি বৈশিষ্ট্য উল্লেখ করো। ঠিক আছে, আবার বলেছে এখানে ওর সঙ্গে জয়েন করেছে কেন্দ্রমণ্ডলের 5টি বৈশিষ্ট্য। তাহলে প্রথমে পার্থক্যটা দেখো, শিয়াল সীমার পার্থক্য। তাহলে এদিকে লিখবে শিয়াল ভূত্বকের উপরের সবচেয়ে হালকা আর সীমা ভূত্বকের নিচের ভারী অংশ। 2 নম্বরে, শিয়ালকে মহাদেশীয় ভূত্বক বলে, সীমাকে মহাসাগরীয় ভূত্বক বলা হয়। 3 নম্বর, এই স্তরে সিলিকন অ্যালুমিনিয়াম দিয়ে গঠিত আর সীমা সিলিকন ম্যাগনেসিয়াম দিয়ে গঠিত। 4 নম্বর, শিয়াল স্তরের গড় ঘনত্ব 2.2 গ্রাম পার ঘন সেন্টিমিটার, সীমার ঘনত্ব 2.9 গ্রাম পার ঘন সেন্টিমিটার। 5 নম্বর, এই স্তরে গ্রানাইট জাতীয় আম্লিক শিলা দ্বারা গঠিত। আর 5 নম্বর এইদিকে লিখবে, এই স্তর ব্যাসাল্ট জাতীয় ক্ষারকীয় শিলা দ্বারা গঠিত। এবার কেন্দ্রমণ্ডলের বৈশিষ্ট্য, ওর সঙ্গে রিলেটেড প্রশ্ন আছে, দেখো ওর সঙ্গে জয়েন্টটা করেছে। তাহলে বৈশিষ্ট্য 5টা লিখেছি আমি এখানে। দেখো প্রথমে গভীরতা পয়েন্ট করবে বৈশিষ্ট্যের। কেন্দ্রমণ্ডলে পৃথিবীর কেন্দ্রের চারিদিকে প্রায় 3471 কিলোমিটার বিস্তৃত, ঠিক আছে। 2 নম্বর, উষ্ণতা। এই স্তরের উষ্ণতা অত্যন্ত বেশি, প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার বেশি হতে পারে। 3 নম্বর, উপাদান। এই স্তরটি প্রধানত 2টি উপাদান নিয়ে গঠিত, একটা হচ্ছে লোহা, একটা হচ্ছে নিকেল। 4 নম্বর, ঘনত্ব। 3টি স্তরের মধ্যে
এর ঘনত্ব সর্বাধিক, যথা 9.1 থেকে 13.1 গ্রাম। অর্থাৎ এখানে ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডলের মধ্যে কেন্দ্রমণ্ডলের ঘনত্বটা কিন্তু সব থেকে বেশি। 5 নম্বর দেখো চাপ। 3টি স্তরের মধ্যে কেন্দ্রমণ্ডল চাপ সর্বাপেক্ষা বেশি। এখানে পদার্থের চাপ থাকে প্রায় 3500 কিলো বার। তাহলে সবথেকে চাপ বেশি কেন্দ্রমণ্ডলে। তাহলে এই ছিল তোমাদের ক্লাস 11-এর ভূগোল বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের দ্বিতীয় পার্ট। প্রথম পার্ট এর আগে আমরা আলোচনা করেছি। ঠিক আছে, তাহলে এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নগুলো কিন্তু তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমাদের ফাইনাল পরীক্ষাতে এখান থেকে অনেক প্রশ্ন থাকতে পারে। আর আমাদের এই নতুন এমএইচ জিও সিক্রেট চ্যানেলটি তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমাদের আরও বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর আমাদেরকে সাপোর্ট করবে, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে ভালো থেকো সবাই। হ্যাভ এ নাইস ডে।